তাতে কি? উনি প্রফেসর আসুক কিংবা উগান্ডার প্রধানমন্ত্রী আসুক, তাতে আপনার কি? আপনার উপর নিয়ে মাথা ঘোরানোর বিন্দু মাত্র দরকার নেই। হৃদির এমন তেরা কথা শুনে শুভ্রের হাতের ফোনটা ধীরে সুস্থে পকেটে রাখল। তারপর দু হাত পকেটে ঢুকিয়ে দিয়ে হৃদির আপাদমস্তক একবার পরোক্ষ করে নিল। তার চোখ মুখে এখন গভীর গাম্ভীর্য। সে কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, বাহ, তোর মুখ তো দেখি রোবটের থেকেও স্পিড। তা এত কথা বলিস কিভাবে রে তুই? মাঝে মধ্যে মনে হয় তোর গলায় কোনো পাওয়ারফুল ইঞ্জিন লাগানো আছে। হৃদি এবার যেন দাউ দাউ করে জ্বলে উঠল। অভিমানে তার বুকটা ধক ধক করছে। সে কয়েক পা এগিয়ে গিয়ে সরাসরি শুভ্রের একদম সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্রের চোখের গভীরে চোখ রেখে নিজের ঠোঁট ফুলিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিদিতে জেদের সাথে বলল, এই যে দেখছেন, এই ঠোঁট আর এই জিভ নাড়িয়ে নাড়িয়ে কথা বলি, দেখেছেন? নাকি আরো কাছে এসে বুঝিয়ে দিতে হবে কিভাবে কথা বলি? আই থিংক আপনার ব্রেনটা একটু স্লো কাজ করছে, শুভ্র ভাই। হৃদির এই দুঃসাহস আর চোখের আগুনের তেজ দেখে শুভ্র মুহূর্তের জন্য থমকে গেল। মেয়েটা যে এখনো রাগে অভিমানে হিতাহিত জ্ঞান হারিয়েছে সেটা শুভ্র স্পষ্ট বুঝতে পারছে। সে এক পা পিছিয়ে গিয়ে ঘাড় বাঁকিয়ে অত্যন্ত নিস্পৃহ গলায় বলল, তোর সাথে কথা বলা আর পাবনার পাগলদের গণিত বোঝানো একই কথা। জাস্ট ডিসগাস্টিং। আই হ্যাভ নো টাইম ফর দিস ননসেন্স। বলেই শুভ্র আর এক সেকেন্ড সেখানে দাঁড়ালো না। গটগট করে ছাদ থেকে নেমে গেল। হৃদি পাথরের মতো দাঁড়িয়ে তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে তখন যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। সে দাঁতে দাঁত চেপে অভিমানে মনে মনে বলল, হ্যাঁ, আমি একটা বিরক্তিকর আর অসহ্যকর মেয়ে। দরকার পড়লে আরো অসহ্য হব, তাতে আপনার কি? পরের দিন সকালবেলা চৌধুরী বাড়িটা যেন হঠাৎ করে নিঝুম হয়ে এলো। মিহি পাখিরা চলে গেছে, আত্মীয় স্বজনরা বিদায় নিয়েছে। বাড়ি ভর্তি যে শোরগোল ছিল সেখানে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা। হৃদরাও রেডি হয়েছে, একটু পরে চলে যাবে। যাওয়ার আগে শুভ্রকে একবার বলে যাওয়াটা তার কাছে স্রেফ একটা কর্তব্য। হৃদি একদম রেডি হয়ে শুভ্রের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। সে দরজায় নক করে বলল, আসবো? ভেতর থেকে শুভ্রের সেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। আয়। হৃদি ধীর পায়ে রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করতেই তার পা দুটো যেন মেঝেতে গেঁথে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে শুভ্র কালো কুসকুসে একটা শার্ট পরেছে। সে শার্টের হাতা দুটো তার বলিষ্ঠ হাতের উপরের দিকে ভাঁজ করছে। হৃদির মনে একটা প্রশ্ন খেলে গেল। সে সব সময় শুভ্রকে কালো আর সাদা এই দুটো রঙেই পরতে দেখেছে। কালো টি শার্ট, কালো শার্ট, নয়তো সাদা টি শার্ট আর সাদা শার্ট। এই দুটো রঙের বাইরে শুভ্রকে সে কখনো কিছু পরতে দেখেনি। হৃদির মনে এই প্রশ্নটা উকি দিলেও পরক্ষণে সে শুভ্রের দিকে তাকিয়ে সব ভুলে গেল। শুভ্রের সেই শ্যাম বর্ণের গায়ের রং কালো শার্টের অর্ধেকের সাথে মিলে এক বিধ্বস্ত সৌন্দর্যের সৃষ্টি করেছে। শুভ্রের সেই ধারালো পুরুষ আর শ্যাপলা ত্বকের আভা হৃদির চোখের পলক আটকে দিল। শুভ্রের তীক্ষ্ণ চোয়াল আর হালকা দাড়ি ঘেরা মুখমণ্ডলে কালো রংটা এতটাই মোহনীয় মানিয়েছে যে হৃদি কথা বলতেই ভুলে গেল। সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। এই পুরুষটার উপর সে যতই অভিমান করে থাকুক, কিন্তু লোকটার সামনে থাকলে সে দুর্বল হয়ে পড়বেই। শুভ্র শার্টের হাতা ফোল্ড করে দামি হাত ঘড়িটা কবজিতে পড়তে পড়তে আয়নার দিকে তাকিয়ে দেখল হৃদি তার দিকে স্থবিত হয়ে চেয়ে আছে। শুভ্র আয়নার প্রতিবিম্বর দিকে তাকিয়ে খুব নির্লিপ্ত গলায় বলল, চলে যাচ্ছিস? হৃদির ঘোর কাটল। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে ছোট করে বলল, এটাই বলতে এসেছিলাম। আপনি তো আমাদের বাসায় অনেক দিন ধরে যান না, সময় পাইলে যায়েন বেড়াতে। শুভ্র এবার হাতের পারফিউমটা ঘাড়ের কাছে স্প্রে করলো। পারফিউমের সেই মত্ত করা ঘ্রাণ পুরো রুমে ছড়িয়ে পড়ল। সে হৃদির দিকে না তাকিয়ে খুব ধীর স্থিরভাবে বলল, তো এইটা বলতে আসছিলি? হৃদি স্লান মুখে বলল। হ্যাঁ, আসি, ভালো থাকবেন। বলে হৃদি বিষণ্ণ মনে চলে যেতে নিলেই শুভ্রের ভরাট কণ্ঠস্বর কানে এলো। দাঁড়া। হৃদি থমকে দাঁড়িয়ে গেল। শুভ্র ধীর পায়ে হেঁটে এসে হৃদির একদম সামনে দাঁড়ালো। শুভ্রের সেই কড়া পুরুষালী পারফিউমের ঘ্রাণ
হৃদির নাকে যেতেই সে যেন এক অদ্ভুত আবেশে মাতাল হয়ে গেল। শুভ্র সরাসরি হৃদির চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, শোন, পাখির মতো বেশি ওড়াউড়ি না করে এখন থেকে মন দিয়ে পড়াশোনা করিস। আর হ্যাঁ, কাল তোদের কলেজে নাকি নতুন এক প্রফেসর জয়েন করবেন। তার ক্লাস কোনোদিন মিস দিবি না, কারণ আমার মনে হয় প্রফেসরটা খুব একটা সুবিধার হবে না। হৃদি অবাক হয়ে প্রশ্ন করল। আপনি জানলেন কিভাবে? শুভ্র ঠোঁটের কোণে রহস্যময় এক চিলতে হাসি ফুটিয়ে বলল, জাস্ট গেস করেছি। ঠিক আছে, এখন যা, ভালো থাকিস। বলেই শুভ্র আলমারি থেকে তার দামি কোটটা বের করে গায়ে জড়িয়ে নিল। সে হৃদির উত্তরের অপেক্ষা না করে দম্ভের সাথে রুম থেকে বেরিয়ে গেল। হৃদি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্র ভাইয়ের এই রহস্যময় আচরণের মানে সে কিছুই বুঝতে পারল না। সেও একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। পুরনো এক গুদাম ঘরের ভেতরে একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে এক যুবক। তার পেট থেকে বুক পর্যন্ত মোটা রশি দিয়ে চেয়ারের সাথে শক্ত করে আটকানো। ছেলেটা আতঙ্কে বারবার শিউরে উঠছে। এই যুবক আর কেউই নয়, ফারহান, নেহার সেই বন্ধু। কাল রাতেই নির্ভার নিজের ক্ষমতা আর লোকবল দিয়ে ফারহানকে তুলে এনেছে। কাল রাতেই নির্ভার নেহাকে নিয়ে গোপনে বাংলাদেশে ফিরে এসেছে। তবে এই খবর এখন পর্যন্ত বাইরের কেউ জানে না। কিছুক্ষণ পর সেই অন্ধকার ঘরে প্রবেশ করল নির্ভার। তার ঠোঁটে জ্বলন্ত এক সিগারেট। নির্ভারের আগমনে টের পেয়েই সেখানে থাকা গার্ডরা তড়িৎ গতিতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। নির্ভার ফারহানের সামনে আসতেই দুজন গার্ড দ্রুত একটা চেয়ার নির্ভারের পেছনে এগিয়ে দিল। নির্ভার একদম ফারহানের মুখোমুখি বসে পায়ের উপর পাহাড় তুলে বসল। নির্ভার সিগারেটের শেষ টানটা দিয়ে এক মুখ ধোয়া ফারহানের কুকড়ে যাওয়া মুখের উপর ছাড়ল। তারপর শান্ত, ঠান্ডা আর শীতল গলায় বলল, চিনতে পারছিস আমি কে? ফারহানের সারা শরীর তখন ঘামছে। সে তোতলামি করে ফাঁকা গলায় বলল, জি জি, আপনি নেহার ভাই নির্বাণ? নির্ভার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, বাহ, এত তাড়াতাড়ি চিনে ফেললি আমাকে। এত তাড়াতাড়ি চেনার কারণ কি? ফারহান ভয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, আপনি আপনি লন্ডনে মাফিয়া আরমান খান নির্বাণ? নির্ভার চেয়ারে আরো একটু আরাম করে হেলান দিয়ে বসলো। তারপর প্রশ্ন করল। কার ভাই হই আমি? ফারহান এবার অপরাধীর মতো মাথা নিচু করে ভাঙ্গা গলায় বলল। নেহার? নির্ভারের চোখের মনি রাগে সংকুচিত হয়ে এলো। সে নিচু স্বরে কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, আমার বোনের সাথে যা করেছিস তুই এর জন্য, এখন তোকে নিয়ে কি করা যায় বলতো? ফুটন্ত গরম তেলে ডুবিয়ে দেব, নাকি মাছ সমুদ্রে নিয়ে শার্কের মুখে ফেলে দিব? মৃত্যুর এমন বিভৎস বর্ণনা শুনে ফারহানের কলিজা যেন শুকিয়ে এলো। সে প্রায় কেঁদে উঠে আর্তনাদ করে বলল, মাফ করে দিন ভাই, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দিন। মাপ শব্দটা শোনা মাত্রই নির্ভারের ভেতরের পশুটা যেন জেগে উঠল। সে এক ঝটকায় চেয়ার থেকে উঠে ফারহানের চুল মুঠো করে খামচে ধরল। ফারহানের মাথাটা পেছন দিকে সজোরে টেনে ধরে দাঁতের দাঁত চেপে হুঙ্কার দিয়ে উঠল নির্ভার, খনকির পোলা, আমার বোনের সাথে নষ্টামি করে ভিডিও করিস, আবার এখন তার ভাইয়ের সামনে দাঁড়িয়ে মাপ চাইছিস? জানিস তো নির্বাণের অভিধানে সব শব্দ থাকলেও মাপ বলে কোনো শব্দ নেই। ফারহান ব্যথায় কোকাতে কোকাতে আর্তনাদ করে বলল, ভাই আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিন, আমার জীবনটা দয়া করে ভিক্ষা দিন। নির্ভার ফারহানের চুলের মুঠি আরো শক্ত করে টেনে ধরল। তার চোখের মনি এখন টকটকে লাল। সে ফারহানের কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, তোকে মাপ করার তো প্রশ্নই আসে না। তবে যদি সহজ মৃত্যু চাস তাহলে বল, শুভ্র জানলো কিভাবে তোর কাছে সেই ভিডিও আছে? যদি সত্যি না বলিস তবে তোকে সোজা জ্যান্ত অবস্থায় ফুটন্ত গরম তেলে ফেলে দিব। ফারহানের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মৃত্যুর হিমশীতল পরশ যেন সে অনুভব করতে পারছে। সে ভয়ে কোনো রকমে ঢোক গিলতে গিলতে বলল, বলছি বলছি আসলে আমার নেহার উপর একটা জেদ চেপে গেছিল, কারণ নেহাকে আমার খুব ভালো লাগতো। আমি নেহাকে সে কথা বলেছিলাম, কিন্তু নেহা আমাকে রিজেক্ট করে দেয়। সে শুভ্রকে ভালোবাসে, এই কথা আমাকে সরাসরি জানিয়ে দেয়। তখন অপমানে আমার জেদ বেড়ে যায়। তাই আমি একদিন নেহাকে নিয়ে পার্টিতে যাই।
ওকে কলার ড্রিঙ্ক করাই, নিজেও করি। তারপর নেয়ার সাথে ফিজিক্যাল রিলেশন করে ভিডিও করে রাখি, যাতে পরে নেয়াকে ব্ল্যাকমেল করতে পারি। কিন্তু তার আগেই শুভ্রের পিয়ে এসে ঈশান আমাকে ধরে ফেলে এবং আমাকে শুভ্রর কাছে নিয়ে যায়। এরপর আমি সব স্বীকার করি। তারা আমাকে জানের ভয় দেখে ভিডিওটা আমার কাছ থেকে কেড়ে নেয়। আমার ফোন আর সব জিমেল থেকে ভিডিওটা ডিলিট করে দেয়। তারা আমাকে হুমকি দিয়ে বলে, যদি আর কখনো আমি নেহার ক্ষতি করার চেষ্টা করি তবে তারা আমাকে বাঁচতে দেবে না, মেরে ফেলবে। এবং এবং নির্ভার সব কথা শুনে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফারহানের চুল ধরে আরও জোরে টান দিল। তার চিৎকার পুরো ঘরে প্রতিধ্বনিত হয়ে উঠল। এবং এবং কি বল, জলদি বল। ফারহান হাঁপাতে হাঁপাতে গুঙ্গাতে বলল, শুভ্রের বোন রিদির পিছনে লেগেছিলাম আমরা কয়েকজন। আমার একটা বন্ধু শুভ্রের ফুফাতো বোন রিদিকে পছন্দ করত। রিদি আমার বন্ধুটাকে পাত্তাই দিত না। তারপর আমরা সব বন্ধুরা মিলে জেদ করি যে রিদিকে একদিন রেপ করব। আমরা রিদিকে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু শুভ্রের জন্য আমরা ধরতে পারিনি। ওই শুভ্রে জান দিয়ে দেবে, কিন্তু রিদির গায়ে একটা পরপুরুষের ফুলের টোকা দিলে তার জান কেড়ে নেবে। ওর ভয়ে আমি অনেকদিন লুকিয়েছিলাম। রিধি নামটা শুনে নির্ভারের হাতের মুঠো ফারহানের চুল থেকে আলগা হয়ে এলো। তার চোখের মনি স্থির হয়ে গেল। সে অদ্ভুত এক শীতল গলায় বলল, রিদি, কে এই মেয়ে? ফারহান ব্যথায় ফুঁসতে ফুঁসতে বলল, শুভ্রের ফুফাতো বোন। কিন্তু আমার সন্দেহ হয় শুভ্র আর রিদির মাঝে গভীর কিছু একটা চলছে। কারণ শুভ্র রিদিকে নিয়ে পাগলের মতো সিরিয়াস। রিদির জন্য ও জান নিতেও পারে, আবার দিতেও পারে। নির্ভারের ঠোঁটে এবার এক পৈশাচিক আর শয়তানি হাসি ফুটে উঠল। এই তাহলে শুভ্রের আসল কলেজা। সে তার বোনকে তিলে তিলে কষ্ট দিয়ে অন্য পাখি নিয়ে সুখের ডানা মেলে উড়বে, সেটা তো হতে দেওয়া যায় না। নির্ভার মুহূর্তেই পাশে দাঁড়িয়ে থাকা গার্ডদের উদ্দেশ্যে গম্ভীর গলায় আদেশ দিল, শোন, একে শক্ত করে বেঁধে ওই অন্ধকার ঘরটাতে ফেলে রাখ। এক ফোঁটা জল বা কোনো খাবার দিবি না। এর জন্য সহজ মৃত্যু এটাই, না খেয়ে ধুকে ধুকে পচে মরা। পরের দিন সকালে রিধি কলেজে চলে আসে। কলেজের গেট দিয়ে ঢুকতেই তার সব বান্ধবী ভাবনা, রিয়া, মিথি, এমনকি শুভ্রাও এসে তাকে ঘিরে ধরল। শুভ্রা রিধির ক্লাসমেট, একই কলেজে পড়ে। রিধিদের 5 জনের এই গ্যাংটা পুরো কলেজে বেশ পরিচিত। রিধিকে হালকা খোঁচা দিয়ে রিয়া রহস্যময় হেসে বলে উঠল, কি রে, মামার বাড়ি গিয়ে কি আর ফিরতে মন চাইছিল না? শুভ্রার কাছ থেকে তো সব শুনলাম। শুভ্র ভাইয়ের নাকি বিয়ে ভেঙে গেছে, তোর হবু ভাবি নাকি কার সাথে পগার পার। রিধি বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে বলল, এখন কি তোরা গেটে দাঁড়িয়ে এইটা নিয়ে পঞ্চায়েত বসাবি? রিদির এমন কথায় ভাবনা রিদির ঘাড়ে হাত দিয়ে টেনে বলল, আরে না, তবে বান্ধবীর ভাইয়ের বিয়ে ভেঙে গেছে বিষয়টাই তো দুঃখজনক। দেখি আমরা নালিশ টালিশ করে শুভ্র ভাইয়ের জন্য কিছু একটা করতে পারি কিনা। একদম নিজের বান্ধবীদের এইটুকু আবদার রাখতে পারবে না? শুভ্রা এবার তেরা চোখে ভাবনার দিকে তাকিয়ে সপাটে বলল। তোরা আবার কোন বাল ছিড়বি শুনি? মিথির দাঁত বের করে হাসতে হাসতে বলল। যেই বালি ছিঁড়ি বালছাল তো একটা ছিঁড়বই। রিদি সবার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তোরা আর কোনোদিন ভালো হবি না। রিয়া নাক কুচকে জেদ দেখিয়ে বলল। তার মানে তুই আমাদের খারাপ মনে করিস? রিদি হালকা হেসে তাচ্ছিল্য করে বলল। মনে করার কি আছে, তোরা নিজেরাই নিজেদের একবার আয়নায় দেখে নে। রিয়াকে আর পায়কে। সে রিদির পিঠে ধুমধাম কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিয়ে হাসতে হাসতে বলল। হারামজাদি, নিজে আমাদের গ্রুপে থেকে আমাদেরই খারাপ বলিস? বান্ধবীরা সবাই মিলে এভাবেই অনেকক্ষণ আড্ডা দিয়ে হাসাহাসি করে ক্লাসের দিকে এগিয়ে গেল। তবে আজকের পুরো কলেজটা কেমন অন্যরকম ছমছমে লাগছে। ছাত্রছাত্রীদের মুখে মুখে একটাই ফিসফিসানি, আজ কলেজে একজন নিউ প্রফেসর জয়েন করবেন। তাকে ঘিরেই সব উত্তেজনা। রিদিরা সবাই ক্লাসের সামনে বারান্দায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। এমন সময় হঠাৎ কলেজের গেট দিয়ে একটা দানবীয় বাইকের গর্জন শোনা গেল। সেই তীব্র কর্কশ শব্দে সব ছাত্রছাত্রী নিবদ্ধ হয়ে গেটের দিকে তাকালো। তাকাতেই সবার নিঃশ্বাস যেন আটকে গেল। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা রিদির চোখ তো কপালে উঠে গেছে। তার নিজের চোখকেই যেন সে বিশ্বাস করতে পারছে না। সে যা দেখছে তা কি ঘোর বাস্তব নাকি কোনো দুঃস্বপ্ন।
পুরো কলেজ যেন হঠাৎ এক পলকেই নিস্তব্ধ হয়ে গেল। সবার উৎসুক চোখ এখন গেটের দিকে, যেখানে একটা দানবীয় বাইক গর্জন করে এগিয়ে আসছে। বাইকের উপর বসা সুদর্শন পুরুষটিকে দেখে মনে হচ্ছে কোনো সিনেমার ফ্রেম থেকে বেরিয়ে আসা নায়ক। পরনে ধবধবে সাদা শার্ট আর হাতা গোটানো কনুই পর্যন্ত নিখুঁতভাবে ভাঁজ করা, বাঁ হাতে ব্যান্ডের ঘড়ি আর চোখে কালো সানগ্লাস। এক কথায় এটুকুতেই পুরুষটা মেয়েদের হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর এই পুরুষটা আর কেউই নয়, স্বয়ং সাইফান শুভ্র চৌধুরী। শুভ্রকে এই বেশে দেখে রিধি জাস্ট হা হয়ে দাঁড়িয়ে রইল। সে কল্পনাও করতে পারেনি যে আজ এই সময়ে শুভ্রকে সে কলেজে দেখতে পাবে। শুভ্র বাইক চালিয়ে নির্দিষ্ট জায়গায় পার্ক করলো, তারপর হেলমেটটা হাতে নিয়ে গটগট করে সোজা অফিস কক্ষের দিকে চলে গেল। রিধির মাথায় তখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ শুভ্র কেন কলেজে এলো? রিধির ভাবনার মাঝেই রিয়া পাশে এসে ফিসফিস করে বলল, ব্যাপার কি রে? শুভ্র ভাই আমাদের কলেজে হঠাৎ কি মনে করে এলো উনি? পাশ থেকে মিথি মুগ্ধ নয়নে তাকে দীর্ঘশ্বাস ফেলে বলল, যাই বলিস, শুভ্র ভাইকে আমি যতবার দেখি ততবারই নতুন করে ক্রাশ খাই। আল্লাহ, এই পুরুষটাকে এত নিখুঁত করে কেন বানিয়েছে? যে নারী একে পাবে সত্যিই ভাগ্যবন্তী হবে সে। কথাটা যেন তপ্ত সীসার মতো বিঁধল হৃদির কানে। বুকের ভেতর জ্বলে ওঠা ঈর্ষার আগুন সে আর দমাতে পারল না। হিতাহিত জ্ঞান হারিয়ে মিথির উদ্দেশ্যে হৃদি তর্জনী উঁচিয়ে চিৎকার করে উঠল, আর একবার আমার শুভ্র ভাইয়ের দিকে ওভাবে তাকালে তোর চোখ টেনে আমি কাক মামুর কাছে ধরিয়ে দিব বলে দিলাম। কথাটা বলেই হৃদি নিজের জিহ্বায় নিজেই কামড় দিল। কি বলতে গিয়ে কি বলে ফেলল। হৃদির এই অস্বাভাবিক চিৎকার শুনে শুভ্রা, রিয়া, মিথি আর ভাবনা সবাই থমকে গিয়ে ভ্রু কুঁচকে তাকালো। হৃদি নিজের অস্বস্তি কাটাতে আমতা আমতা করে সবার উদ্দেশ্যে বলল, মানে আমি বলতে চাইছিলাম শুভ্র ভাই তো আমার ভাই, তাই প্রটেক্টিভ হয়ে গিয়েছিলাম তাই। বাকিটুকু আর বলার সুযোগ পেল না। রিয়া বাঁকা হেসে টিপকুনি কেটে বলে উঠল, ভাই হলে তুই মিথির কথা শুনে এতটা ক্ষেপে গেলি কেন? তোর ব্যাপার কিন্তু মোটেও সুবিধার মনে হচ্ছে না। তুই কি শুভ্র ভাইয়ের প্রেমে টেমে আগে থেকেই হাবুডুবু খাচ্ছিস নাকি? হৃদি যেন ধরা পড়ে গেল এমন একটা অবস্থা। তার বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে, তবু কোনো রকম নিজেকে সামলে নিয়ে আড়ষ্ট গলায় বলল, তোরা যা মনে আসে মুখে আসে তাই বলিস দূর। বলে হৃদি দ্রুত পায়ে ক্লাসে চলে আসলো। কিন্তু তার মনের ভেতর হাজারটা প্রশ্ন। শুভ্র কেন কলেজে এলো? শুভ্র সেই রহস্যময় হাসির মানে কি তবে এটাই ছিল? অনেকক্ষণ পর ক্লাসে প্রবেশ করলো প্রিন্সিপাল স্যার, আর তার ঠিক পেছনে গটগট করে হেঁটে আসলেন শুভ্র। শুভ্রকে ক্লাসে দেখা মাত্রই হৃদি যেন নিজের অজান্তেই স্প্রিং এর মতো দাঁড়িয়ে গেল। বাকি ছাত্রছাত্রীরাও সম্মানের সাথে যার যার জায়গা থেকে উঠে দাঁড়ালো। প্রিন্সিপাল স্যার অত্যন্ত গম্ভীর মুখে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বলেছিলাম আজ আমাদের ভার্সিটিতে একজন নিউ প্রফেসর আসবেন। তো এই হচ্ছে আমাদের প্রফেসর সাইফান শুভ্র চৌধুরী। এখন থেকে শুভ্র তোমাদের ক্লাস নেবেন। তবে একটা বিশেষ সতর্কতা, শুভ্র কিন্তু বেশি কথা বলা, বেয়াদবি আর দুষ্টুমি একদমই পছন্দ করেন না। তাই তোমরা স্যারকে কখনো বিরক্ত করবেন না। পড়ার বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো কথা বলবেন না স্যারের সাথে। যদি আমি শুনি যে তোমরা শুভ্রকে বিরক্ত করেছো, তাহলে তোমাদের শাস্তি দিতে আমি পিছু পা হব না। কথাটা শোনা মাত্রই হৃদির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিস্ময়ে আর অবিশ্বাসে তার চোখগুলো বড় বড় হয়ে গেল। সে কি সত্যি শুনলো যে শুভ্র তাদের প্রফেসর? সত্যি শুনলো নাকি ভুল? কিন্তু কান ভুল হলেও চোখ তো ভুল দেখতে পারে না। নিজের চোখেই দেখছে শুভ্র সামনে দাঁড়িয়ে আছে। শুভ্রের সেই তীক্ষ্ণ দৃষ্টি তখন পুরো ক্লাসের উপর একবার ঘুরে এসে স্থির হলো ঠিক হৃদির চোখের উপর। শুভ্রের ঠোঁটের কোণে সেই চেনা বিষাক্ত আর বাঁকা হাসিটা এখন আরো স্পষ্ট। হৃদির মনে পড়ে গেল কাল বিকেলের সেই কথাগুলো। প্রফেসরটা খুব একটা সুবিধার হবে না। শুভ্র সানগ্লাসটা খুলে শার্টের কলারের সাথে ঝুলিয়ে রাখলো। তারপর ডাস্টারটা হাতে নিয়ে অত্যন্ত গম্ভীর আর ভারী গলায় বলল,
সিট ডাউন এভরিওয়ান। হৃদি যেন কাঠের পুতুলের মতো নিজের ব্রেঞ্চে বসে পড়ল। তার মনে হচ্ছে পায়ের তলার মাটি এখনো দুলছে। শুভ্র ভাই এখন স্যার, তার প্রফেসর। ভাবতেই হৃদির গলার কাছে একটা দোলা পাকিয়ে এলো। প্রিন্সিপাল স্যার তার বক্তব্যগুলো দিয়ে চলে গেলেন। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর পুরো ক্লাসে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু সেই নিস্তব্ধতার নিচে বইছে ফিসফিসানির ঢেউ। ছাত্রীরা নিজেদের মধ্যে কানাকানি শুরু করে দিয়েছে। একজন বলছে, প্রফেসর এত হ্যান্ডসাম হবে জানলে আজ পার্লারে গিয়ে সেজে আসতাম রে। পাশ থেকে আরেকজন দম্ভের সাথে বলছে, তুই দেখিস আমি স্যারকে পটিয়েই ছাড়বো। আমার বাবার যে টাকা আর আমার যে ফিগার, স্যার এমনিতেই পাগল হয়ে যাবে। এসব কানাঘোষার মাঝেও শুভ্র ক্লাসের মাঝখানে এসে দাঁড়ালো। তার ব্যক্তিত্বের ভার চারপাশটা যেন আরো গুমোট হয়ে গেল। শুভ্র গম্ভীর আর তীক্ষ্ণ গলায় সবার উদ্দেশ্যে বলল, অ্যাটেনশন এভরিওয়ান, আমি সাইফান শুভ্র চৌধুরী। আজ থেকে তোমাদের প্রফেসর হিসেবে আমিই ক্লাস নেব। তোমাদের প্রিন্সিপাল স্যার হয়তো অলরেডি আমার নিয়মকানুন সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। আমি ক্লাসে ডিসিপ্লিন আর প্রফেশনালিজমের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। তাই শুরুতেই আমি সবার সাথে একটু পরিচিত হতে চাই। শুভ্র একে একে সবার নাম জিজ্ঞেস করতে লাগলো। মেয়েরা তো নাম বলার সময় স্টাইল আর ঢঙ্গের বন্যা বইয়ে দিচ্ছে। কেউ চুলে হাত দিচ্ছে, কেউ বা চোখের পাপড়ি নাচাচ্ছে। কিন্তু শুভ্রের পাথরের চাহনিতে কোনো পরিবর্তন নেই। তার চোখ যেন শুধু তথ্য সংগ্রহ করছে, কোনো আবেগ নেই সেখানে। ধীরে ধীরে শুভ্র নিজের বোন শুভ্রার প্রিন্সের সামনে এসে দাঁড়ালো। শুভ্রা ভয়ে আর বিস্ময়ে কাঁপছে। শুভ্র স্থির গলায় জিজ্ঞেস করলো, আপনার নাম? শুভ্রা থতমত খেয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া তুমি এখানে? শুভ্রের কপালে একটা ভাঁজ পড়ল। সে চোখের পলক না ফেলে শীতল গলায় জবাব দিল, দুঃখিত, আমি আপনার ভাইয়া নই। এই চার দেয়ালের ভেতর আমি আপনার শিক্ষক অনলি স্যার। নেক্সট টাইম যেন আমি এই সম্বোধন আর না শুনি। এখন আপনার নাম বলুন। শুভ্রার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ঢোক গেলে নিচু স্বরে বলল, শুভ্রা চৌধুরী। শুভ্র এবার হৃদির ব্রেঞ্চের দিকে এগোতে লাগলো। হৃদি অনুভব করলো তার হৃদস্পন্দন যেন কান ফেটে বাইরে বেরিয়ে আসছে। শুভ্র হৃদির একদম টেবিলের সামনে এসে থামলো। হৃদির মাথা নিচু। সে শুভ্রের চোখের দিকে তাকানোর সাহসটুকু হারিয়ে ফেলেছে। শুভ্র অত্যন্ত শান্ত কিন্তু ধারালো গলায় হৃদির উদ্দেশ্যে বলল, অ্যান্ড ইউ, নিচের দিকে না তাকিয়ে মাথা সোজা করুন। আপনি আসামি না যে মাথা নিচু করে রাখতে হবে। যাই হোক, নাম বলুন। হৃদির এবার সত্যি হালকা রাগ হলো। নাম জানা সত্ত্বেও এভাবে আনকোরা মানুষের মতো নাম জিজ্ঞেস করছে। মানলাম প্রফেসর, কিন্তু তাই বলে এত ভাব নিতে হবে? হঠাৎ হৃদির মাথায় দুষ্টবুদ্ধি খেলে গেল। সে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই শুভ্র টেবিলের উপরে ডাস্টার দিয়ে একটা শব্দ করে ধমক দিয়ে বলল, শুনতে পাননি? নাম জিজ্ঞেস করেছি। আই ডোন্ট লাইক ওয়েটিং ফর অ্যান্সার্স, সো নাম বলুন। হৃদি এবার একদম ইনোসেন্ট একটা মুখ করে ধপ করে দাঁড়িয়ে পড়ল। তারপর ক্লাসের সবার সামনে গম্ভীর মুখে বলল, জি স্যার, আমার নাম জরিনা সুন্দরী। কথাটা শোনা মাত্র পুরো ক্লাসে যেন হাসির বোমা ফাটল। হৃদির বান্ধবীরা তো মুখ চেপে হাসতে হাসতে ব্রেঞ্চের উপরে লুটিয়ে পড়ার অবস্থা। শুভ্রের কপালে এবার রাগের রেখা ফুটে উঠল। সে চিবুক শক্ত করে রাগী চোখে হৃদির দিকে তাকিয়ে বলল, ইউ, আপনি কি মজা করছেন? ডু ইউ থিঙ্ক দিস ইজ এ জোকিং প্লেস? হৃদি এবার আরো এক কাঠি বাড়িয়ে একদম কাঁদো কাঁদো চেহারা করে বলল, না শুভ্র ভাইয়া, ইয়ে মানে স্যার, সত্যি আমার নাম জরিনা সুন্দরী। ছোটবেলায় আমার নানি এই নাম রেখেছিল। আপনি না জানলে আমি কি করব? শুভ্রের মেজাজ এবার সত্যমে চলল। সে বুঝতে পারছে হৃদি ইচ্ছে করে তাকে সবার সামনে অপদস্থ করার জন্য এই নাটক করছে। শুভ্র ফাইলটা ডেস্কের সজোরে আছাড় দিয়ে থমথমে গলায় বলল, শাট আপ, জাস্ট শাট আপ। প্রথম দিনে আপনি অনেক বেশি স্মার্টনেস দেখাচ্ছেন। আই নো হাউ টু হ্যান্ডেল স্টুডেন্টস লাইক ইউ। ইমিডিয়েটলি কান ধরুন। হৃদি এবার থতমত খেয়ে গেল। সে ভেবেছিল শুভ্র হয়তো দমে যাবে, কিন্তু সে তো সরাসরি পানিশমেন্ট দিয়ে দিল। হৃদি আমতা আমতা করে বলল, স্যার মানে
শুভ্র এবার হৃদির একদম সামনে এসে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে হৃদির শির দ্বারা দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। শুভ্র নিচু স্বরে কিন্তু প্রচণ্ড রাগে বলল, কান ধরুন বলেছি, ডু ইট রাইট নাও, নয়তো এই মুহূর্তে আপনাকে ক্লাস থেকে গেট আউট করে দেব। হৃদি তবুও কান ধরল না, ঠোঁট উল্টে একগুয়ে ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্রের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে ডেস্কের হাত দিয়ে জোরালো একটা শব্দ করে ধমক দিয়ে উঠল, হোয়াট ইজ রং উইথ ইউ? কানে শুনতে পাচ্ছেন না? এখনই কান ধরবেন নাকি ক্লাস থেকে বের হবেন? শুভ্রের সেই বজ্রকণ্ঠের চিৎকারে হৃদি এবার আসলেও চমকে উঠল। সে বুঝতে পারল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। ক্লাসের সবার সামনে কান ধরাটা ভীষণ লজ্জার হলেও শুভ্রের রাগী চোখের সামনে আর তেজ দেখানোর সাহস পেল না সে। হৃদি কাঁপা কাঁপা হাতে নিজের কান ধরল। শুভ্র পাথুরে গলায় বলল, দ্যাটস বেটার। আমি যতক্ষণ না বলবো ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকবেন। ডোন্ট ইউ ডেয়ার টু মুভ। হৃদি বিড়বিড় করে শুভ্রকে গালি দিতে দিতে কান ধরে দাঁড়িয়ে রইল। শুভ্র এবার ক্লাসের সবার উদ্দেশ্যে বলল, ফার্স্ট দিনে আমি কোনো লেকচার দেব না। সো আই ওয়ান্ট টু নো, ভবিষ্যতে আপনারা কে কী হতে চান? টেল মি অ্যাবাউট ইয়োর গোলস। শুভ্র একে একে সবার কাছ থেকে তাদের ভবিষ্যতের স্বপ্নের কথা জানতে শুরু করলো। পুরো ক্লাস ঘুরে শুভ্র আবার হৃদির সামনে এসে দাঁড়ালো। হৃদি তখন কান ধরে পুঁটি মাছের মতো মুখ করে আছে। শুভ্র ঠোঁটের কোণে একটা কুটুলি হাসি ফুটিয়ে বলল, তো মিস জরিনা সুন্দরী, আপনার শখ কি? হোয়াট ইজ ইয়োর অ্যাম্বিশন ইন লাইফ? হৃদি এবার আর নিজেকে সামলাতে পারল না। তেরামি করে সরাসরি শুভ্রের চোখের দিকে তাকিয়ে বলে দিল, আপনাকে বিয়ে করা স্যার। মুহূর্তে পুরো ক্লাস যেন বিস্ফোরিত হলো। ছাত্রছাত্রীরা সবাই হু হু করে হেসে কুটুকুটি। শুভ্রের কপালে এবার রাগের রক দপদপ করতে শুরু করলো। সে দাঁতে দাঁত চেপে প্রচণ্ড ক্রোধে বলল, ফালতু কথা আমি একদম পছন্দ করি না। ইউ আর ক্রসিং ইয়োর লিমিটস। এই মুহূর্তে ক্লাস থেকে বের হন। আই সে গেট আউট। হৃদি এবার আসলেও চরম ভয় পেল। শুভ্রের চল শক্ত হয়ে গেছে আর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। হৃদি কাঁপা কাঁপা গলায় আমতা আমতা করে বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে। আমি বাকিটুকু বলার সুযোগই দিল না শুভ্র। সে হিংস্র গর্জনে চিৎকার করে উঠল। গেট আউট। হৃদি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে কান ছেড়ে দিয়ে এক দৌড়ে ক্লাসের দরজার কাছে চলে গেল। তবে যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে শুভ্রের দিকে তাকিয়ে জোরে বলে গেল, স্যার, যেটাকে আপনি মজা ভাবছেন ওটা কিন্তু ধ্রুব সত্য। কথাটা আমি সত্যি বলেছি। তবে যেহেতু ক্যারিয়ারে শখ জানতে চেয়েছেন, তাহলে জেনে রাখুন আমি ডাক্তার হতে চাই। বলেই হৃদি শুভ্রের পরবর্তী ধমক খাওয়ার আগেই ঝড়ের বেগে করিডোর দিয়ে অদৃশ্য হয়ে গেল। ক্লাসে তখন কবরের নীরবতা। শুভ্র রাগে কাঁপতে কাঁপতে নিজের হাতের মার্কার পেনটা টেবিলের উপরে ছুঁড়ে মারল। কলেজের ক্লাস শেষ করে শুভ্র সরাসরি তার অফিসের সামনে এসে থামল। ঈশান তখন শুভ্রের জন্য অপেক্ষা করছিল। শুভ্রকে দেখে ঈশান দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, বস, মির্জানুর রহমানের ছেলে মিরাজ তার টিম নিয়ে এসে গেছে। শুভ্র কিছু একটা ভেবে ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা ফুটিয়ে বলল, ওকে ডান, আমি যাচ্ছি। আর হ্যাঁ, কিপ ইন মাইন্ড, খেলাটা আমার নিয়মে আছে তো? ঈশান মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে বলল, জি বস, খেলাটা আপনার নিয়মেই আছে। শুভ্র ঈশানের কাছ থেকে ঠিকানা নিয়ে বাইক ছুটিয়ে সোজা সেই রিসোর্টে চলে আসলো। পুরো রিসোর্ট তখন সশস্ত্র গার্ড দিয়ে ঘেরাও করা, সবার হাতে আধুনিক রিভলভার। শুভ্রকে কেউ বাধা দেওয়ার সাহস করলো না। সে সোজা রিসোর্টের ভেতরে ঢুকলো। রিসোর্টের সামনে বিশাল লনে একটা বড় টেবিল পাতা, আর সেইখানে বসে আছে দেশের নামকরা সব রাঘব বোয়াল ব্যবসায়ী। শুভ্রকে ভেতরে ঢুকতে দেখে সব ব্যবসায়ী যেন তড়িৎ পিষ্টের মতো দাঁড়িয়ে গেল। ঠিক সেখান থেকে মিরাজ উঠে এসে শুভ্রের সামনে দাঁড়িয়ে দাঁত বের করে বলল, আই নিউ ইট। আমি জানতাম সাইফান চৌধুরী আমার আয়োজনে আসতে ভুল করবে না। ওয়েলকাম। শুভ্র কোনো কথা বলল না। একটা অবজ্ঞার দৃষ্টি দিয়ে পা দিয়ে লাথি মেরে সামনে থেকে একটা চেয়ার ফাঁকা করল।
তারপর অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে পায়ের উপর পা তুলে সেই চেয়ারে গিয়ে বসলো। শুভ্রের বসার ধরন দেখে মিরাজও নিজের জায়গায় বসলো। শুভ্র পকেট থেকে ধীরে ধীরে দামি সিগারেট বের করে লাইটার দিয়ে ধরিয়ে আপন গতিতে ধোঁয়া ছাড়তে থাকলো। তার নীরবতা যেন চারপাশের গুমট পরিবেশকে আরো ভারী করে তুলল। বেশ কিছুক্ষণ পর মিরাজ একজন বয়স্ক ব্যবসায়ীর দিকে চোখের ইশারা করলো। সেই ব্যবসায়ী ইশারা বুঝে মাথা নাড়িয়ে শুভ্রের দিকে তাকালো। তারপর গলা খাকারি দিয়ে বিনীত সুরে বলল,